দেখতে দেখতে 12টা বছর কেটে গেল। গ্রাম ছেড়ে শহরে এসেছি। আজ বহু বছর হলো এ অঞ্চলে আসা হয় না। কত শত স্মৃতি জড়িয়ে আছে এ পরিবেশের সঙ্গে আমার। ছেলেবেলার সেই সোনালি অতীত, হাসি কান্না দুষ্টুমি, আর বিকাল হলেই পাড়ার সব বন্ধুরা মিলে গ্রামের সেই প্রাইমারির মাঠে হয় হাডুডু নইলে এক্কা দোক্কা। আর সন্ধ্যার পর তো কথাই নেই, রহমান চাচার দোকানের স্পেশাল কচুরি আলুর দম। আজ অনেক বছর পর সে সবই স্মৃতি। শেষ যেবার এসেছিলাম তাও প্রায় বছর 5 আগে। আজ এতগুলো বছর পর আবার এখানে আসা, নেহাতি আমাদের আদি ভিটাটুকু এখনো পড়ে আছে। তা না হলে এখানে আসার বিশেষ কোনো কারণ নেই। কেই বা আছে এখানে? সেই যে আমার অসুখ করলো, মা বাবা আমাকে নিয়ে শহরে চলে এলেন, তারপর আর গ্রামে আসা হয়নি। বাস থেকে নেমে দীর্ঘ একটা শ্বাস নিলাম। এক অদ্ভুত প্রশান্তি। শহরের যান্ত্রিক জীবনে বড় ক্লান্ত হয়ে গিয়েছি। গ্রামের এই প্রকৃতি, মেঠো পথ, খোয়া শুরকের রাস্তা, রাস্তার মোড়ে সেই টিমটিমে আলো, এক অদ্ভুত মায়া। কাঁধের ব্যাগটা ঝেড়ে মুড়ে ছেলেবেলার স্মৃতিচারণ করতে করতে এগিয়ে চললাম। আকাশ সেই বাসে ওঠার পর থেকেই মেঘলা, রাস্তাঘাট কাদা পানিতে মাখামাখি। দেখেই বোঝা যাচ্ছে এ অঞ্চলে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। কাদা মাখা মেঠো পথ ধরে কোনো গতিকে এগিয়ে চললাম। কিছুটা সামনে যেতেই দেখলাম একটা লোক সাইকেল চালিয়ে এদিকেই আসছে। আরও কিছুটা সামনে আসতেই ছেলেটিকে বেশ চেনা চেনা লাগলো। আরে এ পুটু না? হ্যাঁ তাই তো। এই পুটু, এই, আরে থাম থাম। এই 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 যে বলে আপনার কোনো আক্কেল জ্ঞান নেই? এভাবে কেউ উঠ করে ডাকে নাকি? এগোনি তো সাইকেল সহ মুখ টুকরে পড়ে কাদা পলিতে মাখামাখি হতাম। কি দরকার কি বলেন তাড়াতাড়ি, আমার হাতে অনেক কাজ। আরে ভাই, তুই চিনতে পারছিস না আমাকে? আমি অপূর্ব। কে? ও অপূর্ব? এই কে মশাই বলুন তো আপনি? এক দুচেরে কাশুন তো। আরে আমি অপূর্ব। ছোটবেলার সে দিনগুলোর কথা মনে নেই তোর? আমাদের সেই আড্ডা, সেই খেলাধুলা, সিঙ্গিদের বাগানে সেই আম পেড়ে খাওয়া, আর রহমান চাচার সেই কচুরি। ভাই তুই ও অপূর্ব? মানে আমাদের সেই অপু? হ্যাঁ ভাই হ্যাঁ, আমি তোদের সেই অপু। দেখ তো ভাই, আমি তো তোকে চিনতেই পারিনি। এই কি পেলাই চেহারা বানিয়েছিস, কত বড় হয়ে গেছিস তুই। তা এতদিন পর মনে পড়লো আমাদের কথা? আমরা তো ভেবেছিলাম তুই হয়তো আমাদের ভুলেই গেছিস। তারপর বল, কেমন আছিস তুই? আরে না রে ভাই, তোদের কথা কি ভোলা যায়? তোদের সাথে কাটানো সেই সোনালি দিনগুলো, সে কি ভোলার মতো? আমি আছি, ভালো আছি। তোরা সবাই কেমন আছিস? আমরা এই আছি, চলে যাচ্ছে একরকম। তুই সেই চলে গেলি 12 বছর আগে, তারপর তো তোর আর কোনো খোঁজই পেলাম না। তুই তো শহরে গিয়ে পুরো একদম পাল্টে গেছিস ভাই। আর আমরা দেখ এখনো এই অধুপাড়া গায়ে পড়ে আছি। তা হতের এতদিন পর কি মনে করি? তেমন কিছু না ভাই, ওই আমাদের যে জমিটুকু আছে সেটারই খোঁজ নিতে এলাম। বহুদিন তো হলো জমিটা ওভাবেই পড়ে আছে, তাই ভাবলাম দেখি খোঁজ খবর নিয়ে যদি জমিটা বিক্রি করা যায়। এমনিতেও তো এদিকটায় তেমন আসা হয় না, তাই আর কি ভাবলাম। বুঝলাম। আচ্ছা মেসে সব কথা বড়ি হবি, আগে চল আমার সঙ্গে আমার বাড়িতে। মা বাবা তোকে দেখলে ভীষণ খুশি হবে। আরে সে তো যাবই, তার আগে ভাই রহমান চাচার সাথে একটু দেখা করে আসবো। সেখানে গিয়ে চাচার সঙ্গে একটু কথাবার্তা বলে তারপর অবিনাশকে নিয়ে একসঙ্গে তোর বাড়িতে যাব। কোন অবিনাশের কথা বলছিস তুই? আরে রহমান চাচার ছেলে অবিনাশ, আমাদের এক ক্লাস নিচে ছিল। ছোটবেলায় তো ওকে দেখ কত আম গাছে উঠিয়ে আম পাড়িয়েছি। তুই কিছু জানিস না অপু? কিসের কথা বলছিস তুই? কি জানবো? ওরা তো আর কেউ। এই কেলো করেছে। হ্যাঁ রে বুটু, তুই একটু আমাকে তোর সাইকেল করে চাচাদের বাড়ি অবধি নামিয়ে দিয়ে আয়। তুইও চল না হয় আমার সাথে, একসঙ্গে গিয়ে তারপর অবিনাশকে নিয়ে তোদের ওদিকটায় যাওয়া যাবে। এই পুটু, এই কিরে, কি বলছিস শুনছিস? হ্যাঁ, কি বলছিলিস? আরে তাড়াতাড়ি চল, এক্ষুনি বৃষ্টি নামলো বলে। হ্যাঁ জম।
তখন কি যেন একটা বলছিলিস তুই? হ্যাঁ, ও কিছু নয়। জানিস তো অপু, তুই সেই যে চলে গেলি, তারপর আর কোনো কিছুই আগের মতো নেই। আগে তো আমাদের গ্রাম তো কত সুন্দর ছিল, বেশ তো ভালোই কেটে যাচ্ছিল আমাদের দিনগুলো। কোত্থেকে একটা ঝড় সব কিছু উলাটপালাট হয়ে গেল। কী সব বলছিস তখন থেকে? কিসের ঝড়, কিসের উলটপালট হয়ে গেল? বুঝলাম না তো কিছুই, একটু ভালো করে বুঝিয়ে বলতো। স্যার সেসব কথা অপু, কি হবে ওসব ইতিহাস জেনে? আগের মতো তো আর কোনো কিছু ঠিক হবে না। বুঝলাম না, পুটুটার সাথে দেখা হওয়ার পর থেকে বেশ তো ভালোই হাসি মুখে কথা বলছিল, হঠাৎ হলোটা কি ওর? রহমান চাচাদের কথা ওঠার পর থেকেই ও কেমন জানি চুপচাপ হয়ে আছে। তারপর আর ওর সঙ্গে বিশেষ কোনো কথা হলো না। মিনিট 10 চলার পর একটা চুন সুরকি খসে পড়া অতি জীর্ণ শ্যাওলা ধরা একতলা বাড়ির সামনে এসে সাইকেল থামল। সাইকেল থেকে নেমে দুপাই এগিয়ে গিয়ে দাঁড়ালাম। পিছন পিছন পুটুও এলো। খেয়াল করে দেখলাম বাড়ির ঠিক সাথে লাগোয়া একটা ছাপড়া দেওয়া দোকানের মতো। তার এক কোণে একজন মাঝবয়সী লোক নিজ মনে কচুরি ভেজে চলেছে। পুটু হাঁক দিল, এই অবিনাশ, অবিনাশ, আরে কোথায় গেলি রে? বাইরে আয়, দেখ কাকে এনেছি। দেখলাম ভেতর থেকে রোগা পাতলা হ্যাংলা গোছের উস্কো শুষ্ক চুল, মলিন চেহারার একটা ছেলে বেরিয়ে এলো। দীর্ঘ একটা সময় পার হয়েছে ওর সঙ্গে আমার দেখা হয় না, তবুও ওকে দেখে চিনতে বেশি সমস্যা হলো না। এ রহমান চাচার ছেলে অবিনাশ। কি রে পটু, কি হয়েছে? এভাবে ডেকে ডেকে পাড়া মাথায় করছিস কেন? দেখ তো চিনতে পারিস কিনা একে? অপু, কেমন আছিস? খানিক অবাক হলাম, অবিনাশ আমাকে এক দেখাতে চিনল কি করে? হ্যাঁ, ভালো আছি। তোদের কি খবর বল, কেমন আছিস? ভেতরে এসে আসনে বস। ভেতরে গিয়ে চেয়ারে বসলাম। পুটুও এলো। বাবা, দেখো অপু এসেছে। কে? অপু, কেমন আছো বাবা? একদিন পরে এলে। জি চাচা, আমি ভালো আছি। আপনার শরীর কেমন? বাদ দাও আমার কথা, তুমি বসো, আমি দেখি তোমাদের জন্য গরম গরম কচুরি ভেজে আনি। কি জানি এখন আর আগের মতো চাচার বেচা কেনা হয় নাকি। অবশ্য গ্রামের যা অবস্থা দেখলাম, তাতে করে বেচা কেনা না হওয়ারই কথা। খানিক বাদে রহমান চাচা এক প্লেট কচুরি তরকারি নিয়ে এলো। অবিকল ছোটবেলার সেই ঘ্রাণ, পেটে তীব্র ক্ষুধা অনুভব করলাম। হঠাৎ চাচা বলে উঠল, কে বলেছে বেচা কেনা হয় না? আর সকালে তো মুখলেস বেটায় একাই 50 পিস পচা কচুরি আর বাসি তরকারি নিয়ে গেল। ওরা আমাকে মেরে ফেলেছে ঠিকই, কিন্তু কিন্তু আমার কচুরি ভক্তদের তো আর থামিয়ে রাখতে পারেনি। ওরা এক এক করে সবগুলোরই মেরে ফেলেছে। নাও বাবা, কচুরিগুলো খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। কি এসব কি বলছেন চাচা? চারপাশের পরিবেশ মুহূর্তে পাল্টে গেল। প্লেটের দিকে তাকাতেই আমার গা গুলিয়ে উঠল। পচে গলে যাওয়া কচুরি, বাসি তরকারি থেকে পটকা একটা গন্ধ এসে নাকে ধাক্কা দিল। পোকা কিলবিল করছে সেখানে। এসব কি চাচা? খাও বাবা খাও, তোমার তো বেশ পছন্দের কচুরি। ফা 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 ফা। দেখলাম প্লেট থেকে একটা কচুরি ভাসতে ভাসতে আমার মুখের কাছে এগিয়ে এলো। সাথে আরো খেয়াল করলাম রহমান চাচার চেহারা আগের মতো নেই। সারা শরীর আগুনে পুড়ে ঝলসে গিয়েছে, মুখের অংশে পুরো মাংস খসে পড়ছে। কি বিভৎস! আমি আর সহ্য করতে পারলাম না। পাশে পুটুকে দেখতে পেলাম না। এই এক লাফে বাইরে এসে দাঁড়ালাম। পেছন থেকে শুনতে পেলাম রহমান চাচার অট্টহাসি। রাস্তার ধারে দেখতে পেলাম পুটু সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। ছুটতে সেদিকে গেলাম। পুটু, এই পুটু,
রহমান চাচা। এসে উঠছে বস। পটু, সত্যি করে বলতো এসব কি ছিল? আমি বেশ অনেকক্ষণ থেকেই খেয়াল করছি তুই রহমান চাচাদের কথা ওঠার পর থেকেই কেমন চুপচাপ আছিস। আর আর আসার সময় তখন তুই কিছু একটা বলতে গিয়েও বলিসনি। একটু খোলসা করে বলতো সমস্তটা। তাহলে তোকে শুরু থেকেই বলি। তুই চলে যাবার প্রায় বছর দুয়েক পরের ঘটনা। তখন রহমান চাচা তার ওই ছোট্ট চায়ের দোকানটা ভেঙে একটু বড় করে শুরু করে কচুরির দোকান। তখন না তল্লাটি রহমান চাচার হাতের কচুরি ছিল যাকে বলে রীতিমতো বিখ্যাত। কয়েকদিনের মধ্যেই চাচার বেচা কেনা একদম ফুলে পেপে উঠে। আমাদের গ্রাম সহ পাশের গ্রামেও চাচার কচুরির নাম গান ছড়িয়ে পড়ে। দেশ বিদেশ থেকে মানুষ ছুটে ছুটে আসতে লাগলো চাচার হাতের কচুরি খাওয়ার জন্য। কিন্তু চাচার সুখ বেশি দিন সইল না। চাচার দোকানের উপর নজর পড়ল এলাকার কিছু বখাতেদের। তারা বিভিন্ন উপায়ে চাচার বদনাম করার জন্য লেগেছিল। কিন্তু একদিন তারা সমস্ত সীমা পার করে ফেলল। রোজগার মতো সেদিনও চাচা কচুরি বাঁচতে ছিল। শয়তানগুলো কচুরি কেনার বাহানায় দোকানে ঢুকে কচুরি ভাজার পাত্রে বিষ মিশিয়ে দিল। ব্যাস, চাচারও কি ভাগ্য। অবিনাশ অমনি স্কুল থেকে ফিরে দুটা কচুরি তুলে নিয়ে খাওয়া শুরু করলো। তারপর কি, খাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হলো বিয়ের বমি। সেখানেই মারা বলল ছেলেটা। তারপর এলাকার লোক চড়াও বলল চাচার উপর যে কি চাচাই নাকি তার ছেলেকে মেরেছে। এরপর একদিন এলাকার লোক মিলে চাচার দোকান বাইরে থেকে বন্ধ দিয়ে দোকানে আগুন লাগিয়ে দিল। চাচা অনেক চেষ্টা করেও দোকান থেকে বেরোতে পারেনি। তবে কি জানিস অপু, তার মানে রহমান চাচা আর অবিনাশ বেঁচে নেই? আগে তো পুরোটা শোন, তাহলেই বুঝতে পারবি। চাচা মারা যাবার ঠিক আগে বলেছিল যে তিনি এই গ্রামের কাউকে বাঁচতে দিবে না। তাকে যেভাবে মারা হচ্ছে সে সবাইকে এভাবে মেরে ফেলবে। প্রথম মা চাচার কথা কেউ কানে নেয়নি। কিন্তু কয়েকদিন পার হতে শুরু হলো গ্রামের তাণ্ডব। এক এক করে গ্রামের অনেকেই মারা যেতে লাগলো এবং যারা যারা মারা যাচ্ছিল তারা সকলেই বেদ বমি করে মারা পড়ছিল। তাদের সকলেরই শেষ খাওয়া খাবার ছিল রহমান দাদা সেই স্পেশাল কচুরি। এভাবেই সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অনেকেই বয়ে আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে যেতে শুরু করলো। একটা সময় পুরো গ্রাম উজাড় হয়ে গেল। আচ্ছা, তাহলে সবাই যদি এভাবে মারা গেল তো তাহলে তুই কি করে বেঁচে গেলি? কে বলেছি আমি বেঁচে আছি? মানে সেদিন তো অবিনাশের সাথে আমিও খেয়েছিলাম যে কচুরি। এই পুটু, তার মানে তুইও? হ্যাঁ, সেদিন আমিও বেদ বমি করে দেশে গিয়েছিলাম। আর এই লোকগুলোকে তো আমরা তিনজন মেরেছি। আমার আর মাথা কাজ করলো না। কি করব ভাবতে পারলাম না। যা আছে কপালে, সাইকেল থেকে দিলাম এক লাফ। এক ছিটকে এসে পড়লাম রাস্তার ধারে। কাদা পানিতে পুরো মাখামাখি। কোনো রকমে উঠে দাঁড়িয়ে পাগলের মতো দৌড়াতে লাগলাম। যা হোক, এখান থেকে না পালালে হাজার প্রাণে রক্ষা পাবো না। কতক্ষণ দৌড়েছি ঠিক খেয়াল নেই। সামনে বড় রাস্তার আলো দেখতে পেলাম। রাস্তায় গিয়ে দাঁড়াতেই বাস পেয়ে গেলাম। কোনো কিছু না ভেবে বাসে উঠে পড়লাম। এ যাত্রায় একটুর জন্য রক্ষা পেলাম। যদি বেঁচে থাকি অন্য কোনো গল্প নিয়ে আবার আসবো আপনাদের সামনে।